মধ্যরাতে ভয়াবহ আগুন। দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ৬ প্রবাসী বাংলাদেশের। সবার বাড়ি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে। পরিবারে শোকের মাতম। যশোরে মাদ্রাসায় ঢুকে জামাত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা। আহত এক নারী। প্রতিবাদে বাসভবন ঘেরাও করে বিক্ষোভ। মেয়েকে মানসিক ভারসাম্যহীন দাবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী উত্ত্যক্ত মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন। খতিয়ে দেখার আশ্বাস। শিবির নেতাকর্মীদের হামলায় আহত ২ শিক্ষার্থী গ্রেফতার। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। ফোনে ডেকে নিয়ে স্বামীকে বেঁধে মুক্তিপণ দাবি। টাকা ও স্বর্ণালংকার দিলেও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। শরীয়তপুরের নড়িয়ায় আটক ৩। এবং ভূ রাজনৈতিক অস্থিরতার সংকোচনমুখী বিশ্ব বাজার। প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। বাংলা সময় সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। মধ্যরাতে ভয়াবহ আগুনে দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ৬ প্রবাসী বাংলাদেশে। তাদের প্রত্যেকের বাড়ি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে। মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে প্রাণ গেল ৬ প্রবাসী বাংলাদেশির। স্বজনরা জানান দেশটির কুইন্সটাউনে বাংলাদেশি মালিকানাধীন একটি সুপার শপে স্থানীয় সময় সোমবার রাত ৩টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে ঘুমিয়েছিলেন কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফাহিম আপন আহমেদ, নূর মোহাম্মদ ফয়সাল এবং ফতুল্লার কানাইনগর গ্রামের শাহিনুর রাজিকের মরদেহ উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের কালিন্দিপাড়া এলাকার একজনের মরদেহ। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়ে। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। নিহতদের পরিবারকে আর্থিক অনুদান সহ সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। সুপার শপটির মালিক নারায়ণগঞ্জ সদর উপজেলার 2 সহোদর ফারুক ও রতন হোসেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগ উঠেছে যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে এমপির বাসভবন ঘেরাও এবং সে বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে এমপি গোলাম রসুল দাবি করেছেন তার মেয়ে মানসিক ভারসাম্যহীন। বিরোধপূর্ণ এই অবস্থার অবসানও চান তিনি। নিজ বাড়ির সামনের মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগে যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর বাসভবনে হামলা ও ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুস সাইরাহ ও মসজিদ রয়েছে। ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং ব্যবস্থা মেনে নিতে পারছেন না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। রোববার অনন্যা মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখায়। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে পরে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়। মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় রেক্সোনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেয় অনন্যা। একই সঙ্গে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন তিনি। তার সাইকেলটিও ফেলে দেওয়া হয়। এ ঘটনা কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। উপায়ন্ত না দেখে এমপি ও তার মেয়ে নিজেদের রক্ষায় গেট বন্ধ করে অবরুদ্ধ করেন। বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অফিসে ঢুকে হুজুরদের মারছে, আমাদের এই যে গার্জিয়ানদের মেরে মাথা ফাটাইছে। আমরা ওই সময় টিফিন খাওয়াতে আসছি, ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। গোলাম রসুলের মেয়ে সংসদ 4 আসন
উনি ওনার মেয়ে রেগুলার এখানে নেশা করে এখানে মাদ্রাসার সামনে বাচ্চাদের রেগুলার যারা যাতায়াত করে ওদের ভয়ভীতি দেখায়, অনেক সময় মারধর করে। বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে। বিভিন্নভাবে মিথ্যা অপবাদ যে হুজুর মারেছে, কিন্তু আমরা ফটোর ভিতরে দেখলাম যে হুজুর মারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা লোকজনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। আমরা যদি কোনো কমপ্লেইন পাই আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। এদিকে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুল দাবি করেন তার মেয়ে মানসিক রোগী, তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান। মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। আমার কারোর সাথে কোনো ক্ষোভ নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই। 2023 সালে যশোর শহরে নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুস সাইরা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে 90 জন শিশু শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, যশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী উত্ত্যক্ত মারধরের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিবির নেতাকর্মীদের হামলায় আহত 2 শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সোমবার 3 দফায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সহ ছাত্র শিবিরের মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। 3 জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও মাহমুদুল হাসানকে সোমবার রাতেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের আগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ছাত্রলীগের যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগানো, ব্যানার লাগানো, বিভিন্ন রকমের স্টিকার লাগানো, এইগুলো নিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তারা, এবং ভার্চুয়ালিও তারা অনেক কিছু করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমাদের এখানে সেই মামলা, রিসেন্ট যে মামলা আছে সেই মামলাতেই ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়গুলো নিয়েই তাদেরকে সেই মামলায় গ্রেফতার করা হয়। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় মঙ্গলবার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সময় প্রক্টোরিয়াল বডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও খতিয়ে দেখার কথা জানান উপাচার্য। এই যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া, এটা সত্যিই খুব দুঃখজনক, এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এটা আশা করে না। আমরা এটার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের জেরে রাকসু ও শিবিরের নেতারা লাইব্রেরিতে ঢুকে ছাত্রলীগ দাবি করে 3 শিক্ষার্থীকে বেধড়ক পেটায়। তবে ভুক্তভোগীদের সাধারণ শিক্ষার্থী দাবি করে রাতেই বিক্ষোভ করে ছাত্রদল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ওই নারীর স্বামীর সঙ্গে হযরত আলী খন্দকারের বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে স্থানীয় একটি জঙ্গলে স্বামীকে মোবাইল ফোনে ডেকে নেয় অভিযুক্তরা। এক পর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে 2 লাখ টাকা মুক্তিপণ আনতে বলা হয়। স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেলে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পরিবার ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে জরুরি সেবা 999-এ ফোন পেয়ে অভিযুক্ত রাব্বি ব্যাপারী হযরত আলী খন্দকার ইমন খন্দকারকে আটক করেছে পুলিশ। বাগলার ব্রিজ ওইখানে নিয়ে গেছে, তারপরে 999-এ ফোন দিছে। ফোন দেওয়ার পর পুলিশ আসছে, পুলিশ আসে ওনাদেরকে নিয়ে গেছে। 2 জনকে বেঁধে রেখে মারধর করে এবং ভিকটিমকে 2 জন ব্যক্তি ধর্ষণ করেছে বলে ভিকটিম নিজে প্রকাশ করে, এবং অপরাপর যে সহযোগী আসামিরা ছিল তাদেরকে অভিযান করেছি আমরা। তার মধ্যে সহযোগী 1 জন সহ 3 জন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। বাংলার সময় আরও থাকছে। তিস্তা ব্রহ্মপুত্র করতোয়ায় তীব্র ভাঙন, কুড়িগ্রামে 300 কিলোমিটার অরক্ষিত পাড়ে নদীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা, হুমকিতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা। শুধু আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি সাংবাদিকদের বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এইভাবেই যে আমাদেরকে এগোতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশালে গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বলেন তিনি। মেলার মধ্য দিয়ে সকলকে উৎসাহিত করছি বৃক্ষায়নের জন্য, সবুজায়নের জন্য, যা আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে এই দায়িত্বটা তোমাদের মতো তরুণীদের মধ্যে বন্টন করার মধ্য দিয়ে আমরা তোমাদের মধ্যে একটা দায়িত্ববোধেরও জন্ম দিচ্ছি। ফলে গাছ যেমন বড় হবে, তোমার দায়িত্ববোধও কিন্তু তেমনি পূর্ণভাবে বিকশিত হবে। বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার কঠোরভাবে নজরদারি করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দেশে কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি রফতানি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। পরে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এ সময় গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রফিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার বাংলাদেশে অ্যাভেলেবেল, একটা রিউমার ছড়ানো হয় সারের শর্ট আছে, সারের এই হবে, সম্পূর্ণ ভুয়া। কোথায় কারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এখান থেকে বিরত রাখা, না হয় দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। সীমান্তবর্তী মানুষের দুর্ভোগ কমাতে বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। দুপুরে শেরপুরের ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সড়ক এবং দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। সময় স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন মন্ত্রী, তাদের দুর্ভোগের খোঁজ খবর নেন। বলেন, আগামী বরাদ্দে অগ্রাধিকার ভিত্তিতে অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক সহ প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পরে বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক এবং সীমান্তবর্তী জনপদ ঘুরে দেখেন তিনি। চীনের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 150 শয্যার পূর্ণাঙ্গ বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সোমবার বিকেলে পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তারা বার্ন ইউনিটের চিকিৎসা সেবা, অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের জন্য প্রদত্ত সুবিধাসমূহ ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসা সেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় রাষ্ট্রদূতের কাছে। এ সময় সিটি মেয়র ডক্টর শাহাদাত বলেন, চট্টগ্রামের মানুষের জন্য এই আধুনিক বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ সংযোজন। জ্বালানি সংকটের পাশাপাশি নানা জটিলতায় $50 বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টিকতে না পেরে যেমন অর্ডার হারাতে হচ্ছে, তেমনি কাঁচামাল আমদানি ও পোশাক রফতানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসেও জটিলতার শেষ নেই। এমনকি সুযোগ সুবিধা বাড়িয়ে বর্তমান ভারত ও বাংলাদেশের অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শাখাত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএর তথ্য অনুযায়ী বিগত 5 অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ 2025-26 অর্থ বছরে $44.49 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে $38.70 বিলিয়ন মার্কিন ডলার। চলতি 2026-27 অর্থ বছরে $63.4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক
পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত 50 বিলিয়ন মার্কিন ডলার। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা দেয়। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে 7.74 বিলিয়ন, ইউভুক্ত 27টি দেশে 19 বিলিয়ন, যুক্তরাজ্যে 4.38 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি 12-14% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা কমছে, অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। বিজনেসটা এক্সপোর্ট করতে গিয়ে দি প্রাইস অফ দিস দি প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না। বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউজে রয়েছে নানামুখী জটিলতা। তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে এইসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চায় বিজিএমইএ। মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা মৌসুমে শুরু হয়েছে তিস্তা ব্রহ্মপুত্র করতোয়ার তীব্র ভাঙন। এরই মধ্যে কুড়িগ্রামে 300 কিলোমিটার অরক্ষিত পাড়ে নদীর তাণ্ডবে সর্বস্ব হারিয়েছেন 3 শতাধিক পরিবার। খোলা আকাশের নিচেই এখন ক্ষতিগ্রস্তরা। এদিকে হুমকিতে আছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাও। এক সপ্তাহ আগে ভাঙনে বসতভিটা হারিয়েছেন শাহ আলম। এরপর স্ত্রী মর্জিনা, 2 সন্তান ও 1 নাতিকে নিয়ে ঠাঁই হয়েছে একচালা টিনের নিচে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়ায় ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর মোহনায় বসবাসকারী শাহ আলমের মতো অবস্থা একই এলাকার আজিজুল হক, সূর্য বানু সহ অনেকের। যে কোনো সহযোগিতা যদি সরকার করতো, ঘর বাড়ির দিক দিয়ে, নদী বান্ধনের দিক দিয়ে, তাহলে ভালো হতো। কোনো জায়গায় যাবো তার কোনো বুদ্ধি নেই, আর টাকা পয়সাও আমার কাছে নাই। যে যা কামাই করছি সব বউ বাচ্চা পালি, টাকা পয়সা খরচা হয়ে গেছে। করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আমাদের কোনো জায়গা কেনার মতো সমতুল্য নাই। নদী ভাঙে যাওয়া, কোনো সরকার বাঁধ দিবে তাও দেয় না। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে। 18.63 বর্গ কিলোমিটার আয়তনের ঘোড়াঘাট পৌরসভায় 60,000 লোকের বসবাস। ওমর ফারুক, সময় সংবাদ। গ্যাস সংকটে নীলফামারী সঞ্চালন কেন্দ্রে মজুদ থাকার পরও মিলছে না সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে উত্তরা ইপিজেড সহ শিল্প কারখানার উৎপাদন। অবশ্য শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। গ্যাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন ভারী ও মাঝারি শিল্প কারখানার মালিকদের। প্রায় 3 বছর আগে শেষ হয়েছে নীলফামারী সৈয়দপুর সিটি গেট স্টেশনের রেগুলেটিং ও মিটারিং এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ। বসানো হয়েছে 90 কিলোমিটার ডিস্ট্রিবিউশন পাইপলাইনও। সংযোগের জন্য আবেদন করেও মিলছে না গ্যাস। অনেকেই আবার বাধ্য হয়ে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন প্রক্রিয়া সচল রেখেছেন। বারবার পিজিসিএল এর সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সমাধান, বলছেন শিল্প কর্মকর্তারা। বিদ্যুতের অল্টারনেটিভ নন স্টপ প্রোডাকশন করবেন, এতে আপনার বিসিকের উৎপাদন কার্যক্রম অনেক বেড়ে যাবে। উদ্যোক্তারা স্বল্প খরচে বেশি উৎপাদন করবে, কিন্তু আমরা বর্তমানে হতাশ। সামনে দিয়ে আমার লাইন বসানো আছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না আর কি। সমস্ত ইন্ডাস্ট্রি গ্যাস পায় এবং গ্যাস আসলে দেখা যাবে যে আমরা কম পয়সায় কম রেটে আমরা মালামাল বিক্রি করতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নীলফামারী 4 আসনের সংসদ সদস্যের। আমরা স্টেশন পেয়েছি,
আমরা লাইন পেয়েছি, গ্যাস পাচ্ছি না। তো সবার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, জনগণের একজন হয়ে যত দ্রুত সম্ভব সরকার এটা উদ্যোগ নেবে। কেন্দ্র দুটি থেকে সরবরাহ শুরু হলে প্রতিদিন মিলবে 100 ঘনফুট গ্যাস। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বাংলার সময় আরও থাকছে। হিমাগারে আলু সংরক্ষণ করে বিপাকে ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীরা 5 মাসেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, পচে যাচ্ছে ফসল। মূল্য নির্ধারণে সরকারি হস্তক্ষেপ কামনা। উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে চায় সরকার, এজন্য 3000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদন থেকে রফতানিতে ব্যাপক পরিবর্তনের আশা করছেন স্থানীয়রা, তবে উদ্যোক্তাদের গুরুত্বের পরামর্শ সংশ্লিষ্টদের। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দেশে খাদ্য চাহিদার বড় অংশের যোগান আসে উত্তরাঞ্চল থেকে, তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকেরা ভুগছেন ন্যায্য মূল্য, সংরক্ষণ সুবিধা ও সহজ ঋণের সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 3000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তহবিলের মূল উদ্দেশ্য উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান। কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, তাকে বাজারজাত করা, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন খাতে 15%, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে 35%, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে 35% এবং কৃষিপণ্য রফতানি খাতে 15% বরাদ্দ থাকবে। তবে কৃষক নেতাদের মতে বরাদ্দে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে এই সব ফিল্ডে, মানে কৃষির সহায়ক খাতে, মাছ বলি, পোলট্রি বলি, দুগ্ধ বলি, প্রচুর গ্রামে কিন্তু তৈরি হচ্ছে। তাদের কিভাবে নীতি সাহায্য করবেন, তাদের কিভাবে মানে উৎসাহ দিবেন, তার জন্য যে নীতিমালা সেটা কিন্তু ব্যাংক করবে না, এটা সরকারকেই করতে হবে। গবেষকদের মতে বর্তমান সরকারের এমন উদ্যোগ উত্তরের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই কৃষি হাবটা এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে, এই অঞ্চলের পণ্য গবেষণা নিয়ে কাজ করে এবং এই অঞ্চলে কৃষকদের কল্যাণে যদি সেটি কাজ করে, যদিও এই পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু তারপরও এটি হয়তো একটি সূচনা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 3000 কোটি টাকার এই উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষির জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে, তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 4 দশকেও পঞ্চগড়ে গড়ে ওঠেনি বড় শিল্পনগরী বা অর্থনৈতিক অঞ্চল। কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা। যদিও সম্প্রতি সরকারের পরিকল্পনায় বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেছেন মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। শীঘ্রই সমাধান মিলবে বলে মনে করছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। সোহাগ হায়দারের রিপোর্ট। 1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু পঞ্চগড়ের, তবে এখনো গড়ে ওঠেনি কোনো বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। এর প্রভাব পড়েছে তরুণ উদ্যোক্তাদের ওপর। একসময় জেলার শিল্পায়নের বড় প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল, তবে আওয়ামী লীগ সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষিরা। এতে কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে পাড়ি জমান তরুণ তরুণীরা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে আমরা আগে থেকে শুনছিলাম, লোক আসে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এইখানে অর্থজনটা হলে আমাদের যুব সমাজের জন্য অনেক ভালো হবে। সম্প্রতি মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। 602.42 একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সংশোধনের পর বর্তমানে দেবীগঞ্জের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই উদ্যোগ সফল হলে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, তৈরি হবে নতুন শিল্প কারখানা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ। রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে বাবা ছেলে নিখোঁজ হয়েছে। দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চর মাজারদি এলাকা থেকে ঝাউ গাছ কেটে নৌকায় করে আসছিলেন 8 যাত্রী। এ সময় নৌকাটি মাঝ নদীতে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে পানিতে তলিয়ে যায়। দ্রুত স্থানীয়রা 6 যাত্রীকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন বাবা আফসার আলী ও ছেলে জিয়াউল হক।
খবর পেয়ে তাদের উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। চট্টগ্রামে বাসা থেকে চুরি হওয়া 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে 2 জনকে। দামপাড়া পুলিশ লাইন কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের উপকমিশনার আলমগীর হোসেন জানান, গত 20 জুলাই আকবরশাহ থানায় বিশ্ব কলোনি এলাকার একটি বাসা থেকে 12 ভরি স্বর্ণালংকার ও নগদ 4,000 টাকা চুরি হয়। অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সোমবার রাতে পাহাড়তলী এলাকা থেকে মাহে আলম ও মনিরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে মামলা রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের আওতায় আনলে তারা কিছু স্বর্ণ বন্ধক রেখেছে, কিছু স্বর্ণ বিক্রি করে দিয়েছে, কিছু স্বর্ণ স্ত্রীর কাছে রেখেছে। এইভাবে স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে চোরাই 12 ভরি স্বর্ণের মধ্যে ইতোমধ্যে 10 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করতে সমর্থ হই। তার নাম মাহে আলম, প্রকাশ শাহ আলম, প্রকাশ বিল্লাল। মাদক এবং চুরির মামলা মোট 12টি মামলা আছে এই পেশাদার চোরের বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার সিংড়ার শ্বশুর বাড়ি থেকে ছিনতাইকারীর 90,000 টাকা উদ্ধার করা হয়। এর আগে গত 25 জুলাই ফরিদপুরে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। ঈশ্বরদীর হাড়ুখালী এলাকার পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় ওই ব্যবসায়ীর কাছ থেকে 4,26,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। মানিকগঞ্জে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হোসেন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2021 সালের 19 জুলাই সকালে সিংগাইয়ের ফটনগড় গ্রামের 9ম শ্রেণীর ছাত্র সোহান মিয়া ব্যাটারি চালিত হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন খাসের চর বাজার থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের 30 জুলাই 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় 19 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে 2 আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি একজন নাবালক হয় তার বিচার কার্য শীর্ষ আদালতে চলছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন পলাতক রয়েছে। চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বীজ সংরক্ষণ করে বিক্রির দায়ে 4টি প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দুপুরে আলমডাঙ্গার আসমানখালী বাজারে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করায় মেসার্স তিতাস সাইকেল স্টোরকে 2,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ডাক্তারের পদবি ব্যবহার করায় মেসার্স ফার্মেসির মালিক আশরাফুল আলমকে 10,000 টাকা, মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করায় মেসার্স রবিউল বীজ ভান্ডারকে 3,000 টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী সহ 7 জন আহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, গত 17 মে বিকেলে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে বিরোধ জড়ায় 2 পক্ষ। এক পর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটক করে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এ সময় বারুর 2 ছেলে ও পরিচিত কয়েকজন বাঁচাতে গেলে তাদেরও ধরে আটক করে মারধর করা হয়। রাতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মারধর করে উল্টো আইনজীবীরা এই মামলা করলে প্রায় 2.5 মাস ধরে কারাগারে রয়েছেন বারু। আইনজীবীরা জামিনেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। চট্টগ্রামের একটি কার্টন তৈরির কারখানায় ভয়াবহ আগুনে মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, রাতে হালিশনগরের চৌধুরীপাড়ায় একটি কার্টন তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতা 1/2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে কোনো শ্রমিক কর্মরত না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। সকালে সদর উপজেলার বৈকারি সীমান্তে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছেন তারা। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি। এ সময় 50টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 50 প্যাকেট শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। জনবল সংকট ও আধুনিকায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। বাধ্য হয়ে বেশি দামে অন্য জেলা ও বেসরকারি হ্যাচারি থেকে রেনু ও পোনা কিনছেন চাষিরা। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। এদিকে সমস্যার কথা স্বীকার করে খামার আধুনিকায়নে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। মাছের রেনু ও পোনার চাহিদা পূরণে প্রায় 4 হেক্টর জায়গায় 10টি পুকুর নিয়ে 1962 সালে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। কিন্তু প্রয়োজনীয় জনবল ও আধুনিক প্রযুক্তির অভাবে মুখ থুবড়ে পড়েছে খামারটি। বর্তমানে একজন খামার ব্যবস্থাপক ও একজন কর্মচারী দিয়ে চলছে পুরো খামারের কার্যক্রম। সীমিত পরিসরে রুই, কাতলা, মৃগেল, পুঁটি সহ কয়েকটি দেশীয় কার্প জাতীয় মাছের রেনু উৎপাদন হলেও চাষিদের চাহিদা অনুযায়ী মিলছে না রেনু ও পোনা। সরকারি এই খামারটি আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো পেলে মানসম্মত রেনু ও পোনা উৎপাদনে সক্ষম হবে বলছেন মাছ চাষিরা। গোলসা, পাঙ্গাস এই জাতীয় মাছগুলি আমরা চাই, কিন্তু দিতে পারে না, বাধ্য হয় অন্য হ্যাচারির থেকে আনা লাগে। যদি সরকার এটা একটু সুনজর দিত, একটু উন্নত করতো, আধুনিকায়ন করতো, যদি এখান থেকে ওরা সেই মাছগুলো পাইতো, তাহলে আমার মনে হয় যে কৃষকের আর সেই সমস্যাটা হইতো না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে কাঙ্ক্ষিত মাছের উৎপাদন সম্ভব হচ্ছে না বলছে খামার কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এটার যদি অবকাঠামো আরও বাড়ায় তাহলে আমি আশা করি করতে পারবো। ভবিষ্যতে চাষিদের সরবরাহ করতে পারবো, ফলে এই মাছগুলো চাষ বাড়বে এবং উৎপাদনও বাড়বে, চাষি উপকৃত হবে। গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামারটি রেনু ও পোনা বিক্রি করে ভঙ্গুর অবস্থা থেকেও বছরে প্রায় 8 লাখ টাকা আয় করে আসছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। সংরক্ষণের 5 মাস পার হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বের করছেন আলু, ফলে বস্তায় পৌঁছতে শুরু করেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। জেলার প্রতিটি হিমাগারে আলু বাছাইয়ের কাজে এখন ব্যস্ত শ্রমিকরা। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলেও অর্থের প্রয়োজনে কিংবা বেকায়দায় পড়ে হিমাগারের সংরক্ষিত আলু বের করতে দেখা যায় হাতে গোনা কয়েকজন কৃষক ও ব্যবসায়ীদের। তবে কয়েক মাস ধরে সংরক্ষণ করা আর অতিরিক্ত আলুর চাপে পচন ধরেছে। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর চিত্র এখন এমনই। আলু বর্তমান যে অবস্থা, যে আলু আছে আমাদের এই আলু বিক্রি করে খরচাটাও আসবে না। যে মজুদ আছে এই তুলনামূলকভাবে আপনার কৃষক দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আলু ডেলিভারি নিতে আসতেছে না। এতে আমরা মনে করেন ব্যবসায়ী, কৃষক এবং কোম্পানির হিমাগার মালিক তারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হবে। জেলা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের তথ্য বলছে জেলায় 17টি হিমাগার রয়েছে, আর এসব হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। নির্মাণের 32 বছরেও সংস্কার না হওয়ায় বেহাল দশা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। এতে যাত্রী, পরিবহন চালক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রধান সড়কে যাত্রী ওঠানামা করায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের আশা কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সংস্কার না হয় তৈরি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টি আর গাড়ি ধোয়া মোছায় বিভিন্ন স্থানে জমে যায় পানি। এ চিত্র দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের।
1993 সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বাস টার্মিনালটি। যাত্রীদের জন্য নেই টয়লেট কিংবা বসার কোনো ব্যবস্থা। যাত্রী বিশ্রামগারে ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়ছে, ধরেছে শ্যাওলা। জানালা দরজাগুলো ভাঙা। খানাখন্দে ভরা টার্মিনালটিতে পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। একটা রিক্সা দিয়ে যদি যাত্রী যায় আর একটা গাড়ি যদি পার হয়, গাড়ির কাদায় রিক্সার যাত্রী পর্যন্ত মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমরা চাই যে আমাদের সুবিধার্থে যেন এখানে উন্নয়নের ছোঁয়া লাগে। এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয়, সেই ইনকামের টাকাগুলো যাচ্ছে কোথায়? চালক ও শ্রমিকদের অভিযোগ, প্রায় সময় যাত্রী নিয়ে টার্মিনাল থেকে বের হওয়ার সময় খানাখন্দে বিকল হয়ে যায় গাড়ির যন্ত্রাংশ। যাত্রীরা ঠিক মতো নামাইতে পারে না, যাত্রী নামতে গেলে যাত্রীর খুব সমস্যা হয়, কাদো পানি। টার্মিনালে গাড়ির মানে স্প্রিং পাতি ভাঙে যায়। আমরা যে গাড়ি নিয়ে এসে শান্তি মতো একটু রেস্ট নেব, ওই রেস্ট নেওয়ার পরিবেশটা নাই। অবহেলায় পড়ে থাকা টার্মিনালটি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস রাখা ও যাত্রী উঠানোর দুর্ভোগের কথা স্বীকার করলেন পরিবহন নেতারাও। অনেক সময় কর্তৃপক্ষের কাছে এটা নিবেদন জানিয়েছি আমরা এটা সংস্কারের জন্য, কিন্তু কোনো এটার আমরা মানে সুরা পাই নাই। আমাদের শ্রমিকদেরকে বাঁচান, আমরা শ্রমিকরা কঠিন করুণ অবস্থায় পড়ে আছি। তবে আধুনিক মডেল বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আরওডিবি প্রকল্প থেকে ওনারা সরজমিন তদন্ত করে গেছেন, ওনারা ডিজাইন কাজ চলমান রাখছেন। আশা করি আমরা আধুনিক একটা টার্মিনাল উপহার দিতে সক্ষম হব। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে 3 শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, দিনাজপুর। লালমনিরহাটে মাছের সরবরাহ ভালো থাকলেও রয়েছে ক্রেতা সংকট। এতে বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে নীলফামারীতে সরবরাহ কমে যাওয়া সব ধরনের সবজির দাম বেড়েছে। এতে বাজারে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। তাজা পাঙ্গাস, তেলাপিয়া, রুই কাতলায় সয়লাভ বাজার, তবে নেই ক্রেতার দেখা। মঙ্গলবার সকালে লালমনিরহাট শহরের গোসালা বাজারে বিভিন্ন জাতের মাছের পসরা বসান ব্যবসায়ীরা, তবে ক্রেতা একেবারেই কম। সারাদিন বসে থেকেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় লোকসানের মুখে বিক্রেতারা। বাধ্য হয়েই প্রায় সব ধরনের দেশি ও চাষের মাছের দাম কমিয়েছেন তারা। বাজারে কাস্টমার নাই, আমরা কিভাবে চলবো কিভাবে না চলবো সব আল্লাহ জানে। আমরা যে মাছ কিনবো, কিনে যে বিক্রি করবো এই কথা আমরা পারছি না। একবারে পানি শুকায় গেছে, এই জন্য মাছের দামটা কমছে। অন্যদিকে নীলফামারীর সবজির বাজারে নেই স্বস্তি। সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। এতে কৃষকেরা লাভবান হলেও হিমশিম অবস্থা ক্রেতাদের। বৃষ্টির কারণে কিছু কিছু ফল নষ্ট হয়ে গেছে, যার জন্য দামটা বেশি পাওয়া গেছে। এবার বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, গাছ মরে যাচ্ছে, গৃহস্থরা আসি বলতেছে এটাই ফলন নাই। কেজি প্রতি 10-20 টাকা করে বেশি হয়ে গেছে। মঙ্গলবার পাইকারি বাজারে কেজি প্রতি বেগুন 50 থেকে 60, পটল 40 থেকে 50, চিচিঙ্গা 50 এবং কাঁচামরিচ 250 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া লাউয়ের পাইকারি দাম রাখা হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যরাতে ভয়াবহ আগুন। দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশের। সবার বাড়ি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে। পরিবারে শোকের মাতম। যশোরে মাদ্রাসায় ঢুকে জামাত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা। আহত এক নারী। প্রতিবাদে বাসভবন ঘেরাও করে বিক্ষোভ। মেয়েকে মানসিক ভারসাম্যহীন দাবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী উত্তক্ত মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন। খতিয়ে দেখার আশ্বাস। শিবির নেতাকর্মীদের হামলায় আহত 2 শিক্ষার্থী গ্রেফতার। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজন। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গেই থাকুন সময়।